বাংলা তথা বিশ্বের কিছু রহস্যময় ও রোমাঞ্চ সাহিত্য নিয়ে গঠিত আমাদের এই বিশেষ নিবেদন স্টোরি এক্সপ্রেস। বাংলা তথা বিশ্বের নানান দেশের নানান সাহিত্যিকের লেখা বিভিন্ন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী আরও নতুন রোমাঞ্চকর ও রহস্যময় গল্প পেতে। প্রথম পর্বটি পুরো শোনার জন্যে আই বাটনে ক্লিক করুন। এছাড়া ডেসক্রিপশানেও আপনারা প্রথম পর্বের লিঙ্কটি পেয়ে যাবেন। প্রথম পর্বে আমরা দেখলাম ফটিকের বাড়িতে তার পিসির চিঠি আসে এবং তাতে লেখা থাকে পিসি ফটিককে দেখতে চেয়েছেন। এই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে ফটিক তার বন্ধু নিতাইকে নিয়ে রওনা হয়। পথের হদিশ খুঁজতে একজন ব্যক্তি তাদের রাজপুরের কথা জানায়। সে বলে সেখান দিয়ে দৌড়েছে তার পিসির বাড়ি তারা পৌঁছে যাবে। এই পথ ধরে তারা পৌঁছায় রাজপুরের খালের নিকট। সেখানে তাদের আলাপ হয় মহাদেব দাসের সাথে। সে কিছু পয়সার বিনিময়ে তাদের খাল পার করে দেয়। খাল পার করিয়ে সে জানতে চায় তারা কোথায় যাবে। ফটিকের উত্তরে বলে তারা দোগেছে যাবে। এই শুনে সে দোগেছের পথে আসা নানান বিপদ সম্পর্কে তাদের অবগত করে। এই সমস্ত বিপত্তির কথা জানার পরে ফটিক আর এগোতে সাহস পায় না। সে বাড়ি ফেরার কথা ভাবে। এমন সময় ফটিকের কাছ থেকে চিঠিটা মহাদেব চেয়ে নেয় এবং তার জাল সন্দেহে নিজের কাছেই রেখে নেয়। এতে নিতাইয়ের সন্দেহ হয়। তারা পুনরায় খাল পেরিয়ে এপারে এসে বাড়ির পথ এর দিকে অগ্রসর হয়। এই সময় নিতাই তাকে দাঁড়াতে বলে। কেন নিতাই তাকে দাঁড় করালো চলুন দেখা যাক। শুরু হচ্ছে 16 নম্বর ফটিক ঘোষ পর্ব 2। নিতাই হঠাৎ দাঁড়াতে বলায় ফটিক বলে উঠল, কি হলো? নিতাই আড়াল থেকে উঁকি মেরে দেখল মহাদেব দাস এদিকে একটু চেয়ে থেকে দাঁড়িয়ে রইল। তারপর বেশ খুশি মনে মুখ ফিরিয়ে ডান দিকের রাস্তা ধরে হনহন করে হাওয়া হয়ে গেল। নিতাই ফটিকের হাত ধরে বলল, আয় আমরা দোগেছে যাব। এই শুনে ফটিক বলল, বলিস কি? শুনলি না কি সাংঘাতিক জায়গা? নিতাই বলল, তোর মাথা। লোকটার কথাতে আমার একেবারেই বিশ্বাস হয় না। তাছাড়া এতই যদি খারাপ জায়গা হয় তাহলে তোর বেশি কি তোকে সেখানে ডেকে পাঠাতো? ফটিক ভীতু মানুষ, তবু নিতাইয়ের কথায় একটু ভেবে দেখে বলল, তা অবশ্য ঠিক। নিতাই কথা কেটে বলল, তবে কিছু নয়, আয় তো, যা হওয়ার হবে। এরপর তারা মহাদেবের নৌকায় বসে পুনরায় খাল পার হলো এবং বাঁ দিকে রাস্তা ধরে হাঁটতে লাগলো। ফটিক বলল, মহাদেব লোকটা কোথায় গেল বলতো? নিতাই বলল, কোথায় আর যাবে? শুনলি তো তায়েবগঞ্জের হাটের কথা। আমাদের টাকাগুলো নিয়ে সেখানে ভালো মন্দ খাবে বেটা আজ। ফটিক বলল, চিঠিটাও নিয়ে গেল। নিতাই বলে উঠল, তুই দিলি কেন? এই শুনে ফটিক বলল, ওই যে জাল চিঠির কথা বলে আমি আরও দিয়ে দিলাম। ওকে বিশ্বাস করাটা ঠিক হয়নি। এই বলে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, চিঠি না হয় যাক, আমি তো যাচ্ছি। হরিরপুরের জঙ্গলে যেতে তাদের বেশি দেরি লাগলো না। এর কথায় কথায় তারা পৌঁছে গেল। তখন সবে বিকাল। ফটিক একটু ইতস্তত হয়ে বলল, ঢুকবি রে নিতাই? নিতাই বলল, না ঢুকলে জঙ্গল পাড়াবি কী করে? তা জঙ্গল খুব একটা ঘন ছিল না। জঙ্গলের মাঝে একটা সরু পথ। এই পথ ধরে তারা হাঁটা শুরু করলো। খানিকটা যাওয়ার পর ঘন জঙ্গল শুরু হলো। তারা মনে সাহস জুগিয়ে এগিয়ে গেল। এক বড় গাছের কাছাকাছি আসার সময় পাশের গাছ থেকে একজন ধপাস করে পড়ল। ব্যক্তিটির পরনে একটি খাটো কোচের ধুতি, বানিয়ান, মুখে লাল গামছা এবং হাতে একটা ছোড়া। লোকটা উকিয়ে বলল, এই বয়স আর গাছে ওঠা যায় না বাবু, কোমরটা একেবারে গেল। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? তোল তোল আমাকে। ব্যক্তিটি জানালো নিতাই ও ফটিককে। এই শুনে তারা তাড়াতাড়ি লোকটাকে তুলল। লোকটা নিতান্ত ছোটোখাটো, বয়স 70 ঊর্ধ্ব হবে। নিতাই বলল, এই জঙ্গলের মধ্যে ছোড়া নিয়ে কি করছিলে? লোকটা একটু বিকৃত গলায় বলল, গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছিলাম। নে, আর কথা বাড়িয়ে লাভ নেই। যা আছে তোদের কাছে সব দিয়ে মানে কেটে পড়তো। নিতাই অবাক হয়ে বলল, তার মানে আপনি কি ডাকাত নাকি? মুখের গামছাটা সরিয়ে লোকটা বলল, ডাকাত না তো কি সং। নিতাই হেসে বলল, আমাদের কাছে কিছুই নেই, আমরা গরিব। লোকটা ভারী হতাশ হয়ে বলল, যাকেই ধরি সেই বলে করি। কেউ কেউ আবার বলে যে পরে দিয়ে যাব। হ্যাঁ রে, চোর ডাকাতি কি ধার দেনাতে চলে না কি রে? এতক্ষণ ফটিক হাঁ করে লোকটাকে দেখছিল।
এইবার সাহস করে বলল। আপনি কি তাহলে কালু ডাকাত? লোকটা বেশ জোর গলায় বলল। তবে ফটিক বলল। তা আপনাকে তো একা দেখছি, আপনার সাগরেদরা সব কোথায়? কালু ডাকাত ভারী বিরক্ত হয়ে বলল। তাদের কথা আর বলিস না, কয়েকটা তো বুড়ো হয়ে মরে গেছে। যারা আছে তাদের কত চাষবাস নিয়ে আছে, আর বাকিরা বুড়ো হয়ে ধম্মকম্মে মেতেছে। সেসব দেখলে চোখের জল ধরে রাখতে পারবি না। তা যাকগে, যা আছে 100-200 দিয়ে যেখানে যাচ্ছিস সেখানে চলে যা। নিতাই জিভ কেটে বলল। ছি ছি, কী যে বলেন কালু ওস্তাদ, আমাদের বেচলেও 100-200 মিলবে না। আপনার মতো মান্যগণ্য ডাকাত আমাদের মতো এলেবেলে লোকের উপর চড়াও হবে, এটা কি শোভা পায়? এই শুনে কালু ডাকাত বলল। এই তো মুশকিলে ফেললি, আজ একটাও বউনি হয়নি। তোদের সাথে ওই বাক্সটা আছে না, দেখ না ওটা ঘেঁটে যদি 20-50 পাস। ফটিক মুখখানা মলিন করে বলে। 20-50? সে তো অনেক টাকা দাদু। কালু করুণ মুখে বলল। আজ মনসা পোতার হাট, তিন্নি একটি ফর্দ ধরিয়ে দিয়েছে। তা যা দেখছি সেসব আর হবে না। 5-10 যা পারিস তাই দিয়ে বোনটা তো করে দে। এই হাতটা বাড়িয়ে মুখটা ফিরিয়ে রাখছি, জানি ছুঁচে মেরে হাত গন্ধ করছি, কিন্তু বউনিটা না হলেই তো নয়। নিতাই ট্যাঙ্ক থেকে একটি সিকি বের করে কালু ডাকাতের হাতে দিতে কালু বলল। কি দিলি? নিতাই লাজুক গলায় বলল। ও আর দেখে কাজ নেই। কালু চোখ না খুলেই বলল। বড্ড ছোট জিনিস মনে হচ্ছে এটা। আচ্ছা, এটা কি সিকি নাকি? নিতাই বলল। আর লজ্জা দিবেন না, আমাদের কাছে শিখিব হতে অনেক পয়সা, আপনার বউনি হয়নি বলেই দেওয়া। কালু ডাকাত সিকিটা পকেটে পুরে দীর্ঘ শ্বাস ফেলে বলল। দেশে প্রচুর গরিব হয়ে গেছে রে। এই শুনে ফটিক বলে উঠল। তা ঠিকই বলেছো দাদু, খুবই দুরবস্থা দেশের। এবার আমাদের ছেড়ে দিন, খুব দূরে যাব। কালু গাছে উঠতে উঠতে বললো, আচ্ছা এই সিকির কথা যেন কেউ জানতে না পারে, তাহলে এটা কি আবার রেড ধরে বসবে। তাই বলল। এই কথা কাউকে বলে নাকি? এই শুনে কালু ডাকাত গাছে উঠল। নিতাই ও ফটিক জঙ্গল পার করে এসে পড়ল ফাঁকা মাঠে। এই মাঠে ডানে ধান ক্ষেত, বামে নাগাল জমি। সেই মাঠে মাঝখান থেকে একটি সরু রাস্তা চলে গেছে। ফটিক বলল। এটাই মনে হয় গণারাইনির অবস্থান। হ্যাঁ গো মানুষের বলা এক খোনা গলা। এই শুনে ফটিক বলল। বামে তাকাস নে, সোজা দৌড়া। নিতাই সাহস করে একটু দাঁড়িয়ে রইল। সে শুনতে পেল। আহা, মুখটা তো পুরো শুকিয়ে গেছে। আয় বাবা, এই দিকে আয়, একটু ফলার খেয়ে যা। এই শুনে নিতাই রসিকতা স্বরে বলল। তা কি খাওয়াবে গো ঠাকুমা? খুব কিন্তু খিদে পেয়েছে। এই বলে সে বাঁয়ে তাকিয়ে দেখল এক কোণে একটি ছোট কুঁড়ে ঘর, তার গা লাগোয়া ফল গাছ, সারি সারি কলা, পেয়ারা, আরও কত কি। এই দেখে সে আর লোভ সামলাতে পারল না। সে আস্তে আস্তে এগিয়ে গেল। কাছাকাছি এসে সে দেখল বেশ নিকোনো উঠোন। উঠোনের মাঝে একটা কদম গাছ, আর চারিদিকে ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল কত কি ঘুর। কদম গাছের কাছে লাঠির ভরে দাঁড়িয়ে আছে ঠাকুমা। সে জিজ্ঞাসা করল। আপনি কি গোনা দেয়নি ঠাকুমা? এর উত্তরে তিনি বললেন। লোকে তো তাই বলে বাবা, ভয়ে কেউ ধারে কাছে ঘেঁষে না। এই কথা শুনে নিতাই বলল। তা ভয় বাবাই কেন? গণনায়নি দুঃখ করে বলল। খামোখা ভয় পায় বাপ, চেয়ে দেখ দেখি, কাউকে কি আমি কোনো ক্ষতি করেছি? ওই যে দেখছিস ধাড়ি ছাগলটা, ও হলো নবগ্রামের পটু নস্কর, 1 নম্বরে সুদখোর, পাঁজি লোক। আর এখন দেখ দিব্যি ঘাস খায় আর ঘুরে বেড়ায়। আর ওই যে দেখছিস ছাই রঙা গরু, ও হলো অতসী মণ্ডল। এমন ঝগড়ুটে ছিল যে ওর স্বামীটা সাধু হয়ে হিমালয় চলে গেল। আর এখন দেখতো অতসী কত ধীর স্থির হয়ে গেছে। এরপর গণা ডাইনি বলল।
কেমন মিলেমিশে দেখ সবাই রয়েছে, এতে কি কিছু খারাপ করেছি আমি? এইসব দেখে নিতাই ধপাস করে কদম গাছের তলায় বসে পড়ল। তার মাথাটা কেমন যেন ভঁ করে ঘুরছে। এই দেখে এক লম্বা হাসি দিল গনা ডাইনি। তা ভয় কিসের, তোর জন্যে তো আমি ভালো ব্যবস্থাই করেছি। মন্তর পড়ে এই যে ধুলো দেখছিস, এটা তোর গায়ে মারবো, তুই মস্ত এক সাদা ঘোড়া হয়ে যাবি। ঘোড়া হওয়া কি খারাপ? সাদা ঘোড়ার দেমাকি আলাদা। নিতাই আধবোঝা চোখে চেয়ে দেখল গনা ডাইনি উতন থেকে এক মুঠো ধুলো তুলে মন্ত্র পড়তে শুরু করলো। এই সময় নিতাই ঘোড়া হওয়ার অসুবিধার কথা চিন্তা করতে লাগলো। সে কল্পনা করছে ঘোড়া হলে তাকে ঘাস খেতে হবে, দাঁড়িয়ে ঘুরতে হবে। এসব ভেবে সে মনে মনে খুবই চিন্তায় পড়ে গেল। এমন সময় গনা ডাইনি মন্ত্র পড়া ধুলো তার গায়ে ছুঁড়ে একগাল হেসে বলল, নে বাপ, এবার ঘোড়া হয়ে মজায় থাক। নিতাই চোখ বন্ধ করলো, মনে মনে ভাবলো ঘোড়ার মতো তো তার কিছুই মনে হচ্ছে না। নিতাই বলেই মনে হচ্ছে। গনা ডাইনি গ্যাল গ্যাল করে নিতাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তারপর মাথা নেড়ে শোনা গলায়, না, মন্ত্রের কাজ হলো না, আর হবেই বা কি করে? 5, 20, 7 বছর বয়স হলো বাপ, সব কেমন যেন হয়ে যায়। নিতাই এবার গা ঝাড়া দিয়ে বসলো। এতক্ষণে তার ভয় ডর সব কেটে গেছে। সে বেশ গলায় চেঁচিয়ে বলল, তা বললে তো হবে না ঠাকুমা, আমার অনেক দিনের ঘোড়া হওয়ার বড্ড শখ। আপনি ঘোড়া বানিয়ে দেবেন ভেবে কত আশা নিয়ে এলাম, এ যে সাংঘাতিক লোক ঠকানো কারবার। গনা ডাইনি বলে উঠল, ওরে বাবা, চুপ চুপ কর, লোকে শুনতে পেলে। চুপ কর ভাই, যা তুই চা সব দিব। নিতাই একটু নরম সুরে বলল, এ তো নাকের বদলে নরুন হলো গো ঠাকুমা, তা কি আর করা যাবে, তাই আন দেখি। ওইদিকে ফটিক নিতাই আসছে না দেখে সাহস করে আবার ফিরে এলো। এসে দেখলো কদমতলায় বসে নিতাই বিরাট কলার খাচ্ছে। তারও খিদে পেয়েছিল বটে, সুতরাং ভয় ডর ঝেড়ে সেও গিয়ে বসলো নিতাইয়ের পাশে। গনা ডাইনি বাড়ি হইতে বার হয়ে বলল, ও মা, এ আবার কে? নিতাই হেসে বলল, আমিও একটু আধটু মন্ত্র জানি ঠাকুমা, তোমার ধাড়ি ছাগলটাকে মন্ত্র দিয়ে পত্তু নস্কর বানিয়ে দিয়েছি, দাও ওকেও ফলন দাও। আহা, কতকাল বেচারা ঘাস পাতা খেয়ে রয়েছে। এতে গনা ডাইনিও উচ্চ পাচ্ছ না বলে ফটিককেও ফলার দিল। খেয়ে নিয়ে তারা গনা ডাইনিকে বিদায় জানিয়ে রওনা দিল কপালিকের মন্দিরের দিকে। এইসব ঘটনায় নিতাইয়ের সাহস বহুগুণ বেড়ে গেছে। অষ্টভুজা মন্দির চত্বরে তারা শুনতে পেল এক গুরুগম্ভীর গলা। এই শুনে ফটিকের গলা শুকিয়ে গেল। কাঁপা গলায় বলল, ওই নিতাই। নিতাই বলল, কি হলো? ফটিক বলল, শুনছিস? নিতাই বলল, শুনছি বটে, তবে ভয় পাস না। এই বলেই সে চেঁচিয়ে উঠে বিকট শব্দ হাঁক মারল, ঠাকুরমশাই আছেন নাকি? ঠাকুরমশাই! ভিতরের গুরুগম্ভীর স্বরটা হঠাৎ থেমে গেল। একটু বাদেই এক বিরাট চেহারার লম্বা চওড়া মানুষ বাইরে এলো। এসে বলল, তোমরা কারা? ফটিক এই বিশাল আকার মানুষকে দেখে এবং তার গুরুগম্ভীর যে গলা শুনে মূর্ছে যাওয়ার অবস্থা। কিন্তু নিতাই বেশ গলা উঁচিয়ে বলল, পেন্নাম ঠাকুরমশাই, শুনেছি এই অষ্টভুজা মন্দিরে নিয়মিত নরবলি হয়, সেই শুনেই এসেছি। লোকটা বলল, আহা, আসতে, অত চেঁচামেচি করার দরকার নেই, ওদের মায়ের বিশ্রামে ব্যাঘাত ঘটবে। নিতাই গলা একটুও না নামিয়ে চেঁচিয়ে বলল, বড় আশায় এসেছি ঠাকুরমশাই, আমাদের ভাগ্যটা ভালোই, কি বলেন? শুনেছি আজ রাতেই নাকি মায়ের সামনে নরবলি দেবেন। এই শুনে লোকটা অস্বস্তিতে পড়ে গেল। সে বলল, আহা, তোমার কথাটা ভুল শুনেছ। নিতাই বলল, হে, এত বড় একটা ভুল খবর!
নরবলি দেখার আমার খুব স্বাদ মশাই। লোকটার চোখ হঠাৎ জ্বলে উঠল। সে বলে উঠল, দেখতে চাও? নিতাই কিছু বুঝে ওঠার আগে হঠাৎ কোথা থেকে দুটি লোক দুই দিক থেকে তাকে ধরে চোখের নিমেষে হাত দুটি পিছুমোড়া করে আর পা দুটোই বেঁধে তাকে হাঁড়ি কাটে উপর করে ফেলে গলার কাছে খিলটা আটকে দিল। পর মুহূর্তে পূজারি বলে উঠল, তাড়াতাড়ি কর, সতীশ দারোগা এসে বেরোবে। এইসব দেখে ফটিক এতক্ষণে দিল দৌড়। সে সোজা জঙ্গলের দিকে পালালো। ঠাকুরমশাই গুলি মন্ত্র পড়তে শুরু করেছে। মন্ত্র শেষ হতেই তিনি বলে উঠলেন, নে তাড়াতাড়ি কেটে ফেল লেগে। সতীশ দারোগা কখনো হানা দেয় তার ঠিক নেই। ড্রিম ড্রিম করে ঢাক বাজছে। এই শুনে নিতাই ভাবল, না, কপালিককে চটিয়ে মোটেই ভালো হয়নি। এই সময় ঠাকুরমশাই বলে উঠল, নাও এবার দাও হয়ে ঘেঁচাত করে গদায় চাঁদ। যেমন আদেশ তেমনই কাজ। সজরে নেমে এলো খাড়া, তার নিকটে নিয়ে এসে আলতো করে ঠেকালো। দু ফোঁটা রক্ত বার হয়ে এলো। তা এক পাত্রে নিয়ে ঠাকুরমশাইয়ের হাতে তুলে দিল। ঠাকুরমশাই এতে ভারী খুশি হয়ে মন্দিরে প্রবেশ করলেন। নিতাইকে এরপর মুক্ত করা হলো। নিতাই গলায় হাত দিয়ে বলল, বলি হয়ে গেলাম নাকি? কিন্তু ঘাড় তো আস্তই রয়েছে। বলাই নামক আর এক ব্যক্তি যে ঢাক বাজাচ্ছিল সে হেসে বলল, এর বেশি কি বলি দেওয়ার উপায় আছে ভায়া? সতীশ দারোগা তো কড়াতে নিয়ে গিয়ে পড়বে গো ভায়া, তারপর তো ফাঁসিতে ঝোলাবে গো। এই বলে সে বলল, এবার কেটে পড়ো বাবু। হতবুদ্ধি হিতাহিত জ্ঞান শূন্য নিতাই তাড়াতাড়ি রওনা হলো। এইসব ঘটনা দেখে ফটিক তো অনেক দূরই এগিয়ে জঙ্গলে দিয়েছিল। এইবার নিতাই জঙ্গলে পৌঁছে ফটিককে দেখতে পেল। ফটিক বলল, তুই যে বলি হলি, ভূত নয় তো? নিতাই বলে উঠল, তা বলতেও পারিস। এই সময় বাঁশের ডগায় মটমট করে দুলে উঠল। উপর থেকে এক আওয়াজ এলো, আমাদের মাছ বলে। নিতাই ভয় ভয়ে হাঁপা গলায় বলল, আমরা ভূত নয়, নিতান্তই মনুষ্য। আবার হেড়ে গলায় বলল, ও, তুই তো একটু আগেই অস্ট্রেলিয়ার মন্দিরে বললি না? নিতাই বলে উঠল, আগে হয়েছিলাম বটে, তবে ফিরে এলাম। আবার হেড়ে গলা বলল, তা তোদের কপাল ভালো রে, আমাদের কপাল এত ভালো ছিল না। ওই কাপালিকের ঠাকুর বীর কাপালিকের হাতে আমরা সত্যিকারের বলি হয়েছিলাম। সেই থেকে কবন্ধ হয়ে এই বাঁশবনে আছি। নিতাই বলল, শুনেছি আপনারা মানুষ পেলে হাডুডু খেলেন, তা আমাদেরও এখন হাডুডু খেলতে হবে নাকি? কবন্দ বলল, সে খেলতুম রে, মনসা পোতার জয়নাথ পণ্ডিত আমাদের দাবা আর ঘুটি কিনে দিয়েছে, খেলাটাও শিখে নিয়েছি। তোরা এবার যা। এই শুনে দুজনে হুড়মুড় করে বাঁশবন পার করে করালেশ্বরীর খালের ধারে এসে পড়ল। কিন্তু খাল কোথায়? শুকিয়ে একেবারে কাঠ। আছে খালের ভিতর দিয়ে একটা পায়ে হাঁটা রাস্তা মাত্র। এই সব দেখে ফটিক হাঁপ ছেড়ে বলল, যাক, দড়িতে ঝুলতে হবে না, এই হাঁটা পথ পার হয়ে দোগেছে। এই বলে তারা খালের পথ হাঁটা শুরু করল। ওপারে গিয়ে তারা দেখলো একটা লোক উবু হয়ে বসে আছে। তারা পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখলো অনেকগুলি টিকটিকে লোকটাকে ঘিরে রয়েছে। লোকটা তাদের একে একে খাওয়াচ্ছে, আর তারাও মহা আনন্দে লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে দুজনেই দাঁড়িয়ে গেল। ফটিক বলল, লোকটা বড় দয়ার শরীর, দেখ কি সুন্দর টিকটিকিদের মাছ খাওয়াচ্ছে। এই কথা শুনে লোকটা বলল, টিকটিকে নয়, টিকটিকে নয়। নিতাই বলে উঠল, তবে ফটিক জিজ্ঞাসা করলো, এরা টিকটিকে নয়? লোকটা বলল, এরা সব করালেশ্বরীর বিখ্যাত কুমির, এর বংশ। খাল শোকানোর পর এদের এই দশা। কুমির? ফটিক এক লাফে উঁচু ডাঙায় উঠে গেল। লোকটা বলল, ভয় নেই, ভয় নেই, ওদের কি আর সেই দিন আছে? ওই দিকে সন্ধ্যা নেমে এসেছে, তাই এই দৃশ্য দেখার ইচ্ছা থাকলেও তারা এগিয়ে গেল। করালেশ্বরীর খাল পার হয়ে তারা দোগেছে পা দিল এবং সেখানে এসে দেখলো অনেক পাকা বাড়ি, বাঁধানো রাস্তা, দোকানপাট। কয়েক পা এগোতেই এক ভদ্রলোকের সাথে তাদের মুখোমুখি হলো।
হাসি মুখ নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন। এই যে বাবারা, কোথা থেকে আসা হচ্ছে? ফটিক বলল, আগে অনেক দূর থেকে। বাহ বাহ, বেশ বেশ। তা নটবর রায়ের বাড়ি যাবে নাকি? ফটিক অবাক হয়ে বলল, কি করে বুঝলেন? কি বলল, সে আর শক্ত কি জিনিস বলো। আচ্ছা, তোমাদের মধ্যে কোনজন ফটিক ঘোষ বলো তো? নাকি তোমরা দুজনেই ফটিক ঘোষ? ফটিক হাঁ, এই যে তার নামও জানে। নিতাই তাড়াতাড়ি বলল। এই হলো ফটিক ঘোষ আর আমি নিতাই। লোকটা আহ্লাদি গলায় বলল, আচ্ছা, তুমি কি পায়রাডাঙ্গার হরিহর ঘোষের ছেলে? ফটিকের প্রথমটায় বাক্য সরল না, এত অবাক হয়ে গেছে। তারপর বলল, আপনি কি করে জানলেন? আমি অন্তর্যামী। তা নটবর রায়ের বাড়ির পথ তো খুবই সোজা। ওই যে দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা, ওই রাস্তা ধরে নাক বরাবর চলে যাও। চার মাথার মোড়ের ডান ধারে দেখবে মস্ত বড় একটা দেউড়ি আছে, বিরাট বাগান, তারই পাশে খুব বড় দালান কোটাওয়ালা বাড়ি। গেটের সামনে ভোজপুরি দারোয়ান আছে। ও বাড়ি কারোর সাধারণত ভুল হওয়ার জো নেই। বলে লোকটা বিদায় নিল। ফটিকরা তো চিন্তায় পড়ে গেল, লোকটি আসলে কে। প্রকৃতপক্ষে লোকটি কে ছিল তা জানার জন্যে শুনুন আমাদের পরবর্তী তথা শেষ পর্ব, 16 নম্বর ফটিক ঘোষ, পর্ব 3। পরবর্তী আরও এরম রোমাঞ্চকর রহস্যময় গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন সমস্ত নোটিফিকেশন পেতে। এর পাশাপাশি আপনারা আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডিসক্রিপশনে আপনারা আমাদের ইনস্টাগ্রামের লিংক পাবেন, সেখানে আমরা পরবর্তী গল্পগুলির সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।